আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মার্ফি রহমান। ইরান ইসরায়েল সংঘর্ষের নবম দিনে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আবারও বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জবাবে বেসামরিক ভবনে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে একজন নিহত হয়েছে। এদিকে চলমান সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের পথে হাঁটছে ইরান। অন্যদিকে ইসরায়েল বলছে এই সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে। বিস্তারিত থাকছে বিন ইয়ামিনের রিপোর্টে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। নিজস্ব প্রযুক্তির শাহেদ 136 ড্রোন ব্যবহার করে ইসরায়েলে 18তম বারের মতো হামলা চালালো তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানায়, ইসরায়েলের কেন্দ্রীয় সামরিক ঘাঁটি এবং রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তেহরানের দক্ষিণাঞ্চলের কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 16 বছর বয়সী এক কিশোর নিহত হয়। এই হামলায় আহত হয় আরও দুজন। ইসরায়েলের সামরিক প্রধান এয়াল জামির সতর্ক করে বলেন, এ সংঘাত যে কোনো সময় দীর্ঘমেয়াদী অভিযানে রূপ নিতে পারে। এর মধ্যে স্থানীয় সময় শুক্রবার 5.1 মাত্রার ভূমিকম্প হয়েছে ইরানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কোম শহর থেকেই ভূমিকম্পটির উৎপত্তি। এদিকে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র। এতে জায়গাটিতে রাসায়নিক দূষণ ও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা। এমন পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সংঘাত বন্ধে ইউরোপ কোনো সাহায্য করতে পারবে না। এর মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আরেক কমান্ডার আমিন জোদকিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আইডিএফ জানায়, ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন হামলার দায়িত্বে ছিলেন এই কমান্ডার। বিন ইয়ামিন, আরটিভি। দর্শক, এই বিষয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন অর্থনীতি বিশ্লেষক ও ফাইন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশিদ। জনাব মামুন রশিদ, ইতিমধ্যে এক সপ্তাহ পেরিয়েছে ইরান ইসরায়েল সংঘাত। এটি যদি আরও দীর্ঘস্থায়ী হয় তাহলে আমাদের আমদানি রপ্তানি, বিশেষ করে মধ্যপ্রাচ্য নির্ভর রেমিটেন্স প্রবাহ কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আপনার ধারণা? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। প্রথমে আপনি যেটি বলেছেন এবং রিপোর্টে বলা হয়েছে, সেটা হচ্ছে আমরা মধ্যপ্রাচ্য থেকে আমাদের তেল এবং গ্যাসের একটা বিরাট সোর্স হচ্ছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, কুয়েত এবং গ্যাসের ক্ষেত্রে কাতার। স্বাভাবিকভাবে আমরা এগুলো আমদানি করে থাকি আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের বিভিন্ন অঙ্গ এবং প্রতিসঙ্গী সংগঠনের জন্য এবং মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে। সুতরাং হরমুজ প্রণালী যেহেতু সরাসরি ইরান কন্ট্রোল করে থাকে, স্বাভাবিকভাবে এটা যদি বন্ধ করে দেয় কিংবা এটাতে যদি আমরা পণ্য আমদানি না করতে পারি, তাহলে আমাদের কিন্তু পণ্যের আমদানি খরচ বাড়বে। এটি হচ্ছে একটি। দ্বিতীয়, আমাদের সূত্র হচ্ছে ফুজায়রা পোর্ট দিয়ে আনা, সেখানে আমাদের খরচ অনেক বেড়ে যাবে। খরচ বেড়ে গেলে স্বাভাবিকভাবে স্থানীয় বাজারেও সেই পণ্যের আমদানিকৃত পণ্যের দাম বাড়বে। দাম বাড়লে সেটা আমাদের মূল্যস্ফীতির উপরেও, ভোক্তাদের উপরে চাপ সৃষ্টি করতে পারে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে মধ্যপ্রাচ্য আমাদের রেমিটেন্সের এটা বিরাট সোর্স। মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, বাহরাইন, কুয়েত, ওমান, এই সমস্ত দেশগুলো স্বাভাবিকভাবে, এমনকি কাতার। তো সেই ক্ষেত্রে আমরা প্রায় আমাদের মূল টোটাল রেমিটেন্সের প্রায় 60% উপরে পেয়ে থাকি শুধুমাত্র এককভাবে মধ্যপ্রাচ্য থেকে। সেখানে যদি তাদের অর্থনীতিগুলো যদি হানাহানি যদি বেশি দিন চলতে থাকে, তাদের অভ্যন্তরীণ অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে স্বাভাবিকভাবে ওখানে নতুন যেমনটি কাজের বিঘ্ন ঘটবে, তেমনটি নতুন করে আমরা শ্রমিক পাঠানোতে আমরা ক্ষতিগ্রস্ত হব, পাঠাতে পারবো না। এমনকি এমনও হতে পারে, যেটা ইরানের ব্যাপারে বলা হচ্ছে, ওখানে কর্মরত বাংলাদেশিদেরকে ফেরত আনার জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে অনুরোধ করা হয়েছে বিভিন্ন দেশের প্রেক্ষিতে, বিশেষ করে ইরানের প্রেক্ষিতে। তো আমরা যদি আরো বেশি করে মধ্যপ্রাচ্য থেকে শ্রমিক ফিরিয়ে আনতে বাধ্য হই,
আমাদের রেমিটেন্স কমে যাবে, নতুন করে আমাদের প্রবাসী শ্রমিক যেতে পারবে না, আমাদের প্রবাসী আয়ও বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং যার ফলে আমাদের বৈদেশিক মধ্যে রিজার্ভ আমদানি ব্যয় মানে নির্বাহ করা এগুলা কিন্তু সামগ্রিকভাবে এবং আমদানি ব্যয় যদি আমরা নির্বাহ না করতে পারি, আমরা যদি ডলার না পাই, সেক্ষেত্রে আমাদের আবার রপ্তানিও কিছুটা বিঘ্নিত হতে পারে এবং আভ্যন্তরীণ বাজারে গ্রাহকের চাহিদা মেটানো আমাদের জন্য কষ্টকর হয়ে যেতে পারে। জনাব মামুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন কমিশন স্বাধীন হলেও সরকার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন নিয়ে কমিশন নিজস্ব পরিকল্পনার এগুচ্ছে জানিয়ে তিনি বলেন, সময় হলেই ভোটের তারিখ ঘোষণা করা হবে। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইসি সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের 2 দিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন সিইসি। আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না। ডেটের ব্যাপারে এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন, আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবো, তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। নির্বাচন বিলম্বিত করার পায়তারা করা হলে জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আওয়ামী লীগের রক্তে দেশের প্রতি কোনো ভালোবাসা নেই বলেই তারা ৭১-এর মতো ২৪-এ পালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে স্বৈরাচারের দোসর বাদে সব মানুষ যোগ দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। জনগণ যাদের দায়িত্ব দেবে তারা দেশ পরিচালনা করবে বলেও জানান জাহিদ হোসেন। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোনো অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়, আজকে অনেকে অনেক কথা বলেন, ভাই আমরা পিছনের দিকে তাকাতে চাই না। আমরা জিয়াউর রহমানের দল, আমরা খালেদা জিয়ার দল, আমাদের নেতা তারেক রহমান, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই। সন্ধ্যার মধ্যে বহিষ্কার বাতিল না হলে আগামীকাল থেকে ঢাকা ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। রাজধানীর নতুন বাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনালের শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয়, ২৬ শিক্ষার্থীকে বহিষ্কার বাতিলের দাবিতে রাস্তা অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হলেও অবরোধ অব্যাহত রেখেছে তারা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও আমলে নেয়নি শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করার চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। প্রায় ২০-২৫ জনের মতো স্টুডেন্টকে তারা বহিষ্কার করা হয়। তো আমাদেরকে ইমেল করে পাঠানো হয় যে আমরা নাকি সেইখানের ভিসি এবং তার কিছু সহকর্মীকে আমরা আটকে রাখি, যার কারণে নাকি আমাদেরকে বহিষ্কার করা হয়। আরেক সহপাঠীকে বহিষ্কার করা হচ্ছে, সে কেন ভার্সিটির সংস্কারের জন্য একটা কবিতা লিখেছে, এতে ভার্সিটির নাম নাকি খারাপ হচ্ছে। আন্দোলনটা আমিও শেষ ছিলাম, তাহলে বহিষ্কার করলে কেন ২৫-২৬ জন বা ৩০ জনে করা হবে, করলে সবাই করুক। নর্দা থেকে হেঁটে আসছি প্রায় আধা ঘন্টার সময়। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাফারার হচ্ছি আর কি সেই ৫ই আগস্টের পর থেকে। আমাদের কাছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ এসে কথা বলে আমাদের সমস্যার সমাধান না করবে, এই আন্দোলন চলমান থাকবে। বরিশালে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে শুক্রবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ছাড়িয়েছে ৭,০৭৭ জনে। তাদের মধ্যে ৩,২৮০ জনই বরিশাল বিভাগের, যা মোট আক্রান্তের ৪৬%। সবচেয়ে খারাপ পরিস্থিতি বিভাগের বরগুনা জেলায়। এই জেলায় ২,০২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল জোনে নতুন করে আক্রান্ত হয়েছে
86 জন রোগী। বর্তমানে বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে 418 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। দর্শক, বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল বিভাগে কেন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ? হাসপাতালগুলোতে রোগীর চাপ এখন কেমন দেখছেন জানাবেন। মারফি, ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু সংবাদ দিয়ে রাখি, আমি এখন আছি বরিশাল সদর জেনারেল হসপিটালে। এখানে এসে যে তথ্যটি পেয়েছি, এখানে কিন্তু ইতোমধ্যেই একজন করোনা শনাক্ত হয়েছে। ডেঙ্গুর পাশাপাশি কিন্তু করোনা হাতছানি দিচ্ছে এবং বরিশালে কিন্তু বেশ ভালোই এখন করোনায় আলোড়ন ছড়াচ্ছে। তো ইতিমধ্যে কথা বলছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে যারাই আসলে করোনা পরীক্ষা করতে আসে তাদেরকে প্রথম সরাসরি বলে যে পরীক্ষার পরপরই তিনি যেন আইসোলেশনে থাকেন, এরপর রিপোর্ট দিলে তিনি ওই আইসোলেশন অবস্থায় থাকতে হয়। যে তথ্যটি আপনি জিজ্ঞেস করেছেন, আসলে বরিশাল না গোটা বরিশাল জুড়েই এখন ডেঙ্গু পরিস্থিতি একদমই অবনতি। তার কারণ হচ্ছে যে এখানে চিকিৎসকরা বলছেন একদমই অসচেতনতাই হয়তোবা এবং প্রশাসনের যে দুর্বলতা, এই দুটো কারণে আসলে ডেঙ্গু পরিস্থিতি একদমই অবনতি হয়েছে। গত 24 ঘন্টায়, অর্থাৎ গতকালকে হাতে আমরা যে রিপোর্টটা পেয়েছি বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে, তারা জানিয়েছেন যে 86 জন আক্রান্ত হয়ে গোটা বরিশালে ভর্তি রয়েছে। এর মধ্যে 83 জন শুধুমাত্র বরগুনা জেলায়, বাকি 3 জন কিন্তু বরিশালে। তো বরিশাল জেলার মধ্যে রয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 450-এর উপরে সরকারি হাসপাতালগুলোতেই ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছে। বাকি আরো কিছু চিকিৎসা নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলোতে। আমরা বরিশাল নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালগুলোতে তথ্য নিয়ে এমনটি আসলে জানতে পেরেছি। আর একটু আপনাকে বলতে চাই, আসলে মূলত মানুষের যে অসচেতনতা এবং প্রশাসনের যে দুর্বলতা, এর লক্ষ্যে ইতিমধ্যেই বরিশাল বিভাগীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করায় আজকে আমরা যেটি সচক্ষে দেখেছি যে বরিশাল বিভাগীয় কমিশনার তিনি কিন্তু আজকে অনেক ধরনের এই মশা নিধনের জন্য ঔষধ ইতিমধ্যে সরবরাহ করেছেন এবং তিনি সেই কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছেন। তিনি বলছেন যে আসলে মশক নিধনের সর্বোচ্চ চেষ্টা তাদের অব্যাহত থাকবে। এখন সাধারণ মানুষের যেটা খুবই দরকার সেটা হচ্ছে যে একটু সচেতনতাই পারে আসলে তাদেরকে এই ডেঙ্গু পরিস্থিতি থেকে কিছুটা নিয়ন্ত্রণ করতে। আর চিকিৎসা ব্যবস্থা খুব ভালো চলছে এখন পর্যন্ত বরিশালে। তবে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে যে পরিমাণে জায়গা বা স্থান, তার চেয়ে রোগীর সংখ্যা অনেকটাই বেশি। এ কারণে তারা কিছু অস্বস্তিকর পরিবেশ এবং অস্বস্তিকর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। মারফি, এখন পর্যন্ত এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে মানা হচ্ছে না কোনো বিধিনিষেধ। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা দিয়ে নানা বিজ্ঞপ্তি দেওয়া হলেও কারো মধ্যে সচেতনতা নেই। এমনকি হাসপাতালগুলোতেও মানা হচ্ছে না এমন বিধিনিষেধ। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দেখা যায় সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে মাস্ক ছাড়াই রোগীরা ভিড় করছেন চিকিৎসা সেবা নিতে। রোগীরা বলছেন এমন কোনো ব্যবস্থা বা সতর্কতা গ্রহণ করেনি সংশ্লিষ্টরা। জ্বর, প্রচন্ড হাত পা ব্যথা, এরকম মাথা ব্যথা, শরীর ব্যথা, এরকম ওষুধ নিয়েছে কমে না, ঘিরে ঘিরে ব্যথা, জ্বর কমছে। লক্ষণ দেখা গেছে রাত্রে হঠাৎ করে জ্বর, গা ব্যথা। অস্বাস্থ্যকর ভেবে খোলা তেল খাচ্ছে না ঠিকই, কিন্তু নিজের অজান্তে প্রতিদিন বাইরের খাবারের সঙ্গে সেই খোলা তেল গ্রহণ করছেন। ফলে এই তেলের অদৃশ্য বিষে একদিকে যেমন ভিটামিন এর ঘাটতির ঝুঁকি বাড়ছে, তেমনি পরিশোধিত না হওয়া ব্যবহৃত তেলের ক্ষতিকর উপাদান স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে বলে জানান চিকিৎসকরা। নজরদারি দুর্বলতাকে দায়ী করছে বিশেষজ্ঞরা। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। ঘরে বোতলজাত ফোর্টিফাইড তেল ছাড়া যেন রান্নাই হয় না, অথচ রেস্টুরেন্ট, ফুটপাত বা কোচিংয়ের পাশের ফাস্টফুড থেকে শুরু করে মুখে দেয়া প্রতিটি বাহিরের খাবারে অজান্তেই ঢুকে পড়ছে সেই খোলা তেল এবং পোড়া তেলের বিষ। দামে সস্তা আর সহজলভ্য হওয়ায় খোলা তেলের ব্যবহার বাড়ছে বলে জানান ব্যবহারকারী ব্যবসায়ী ও কারখানার মালিকরা। পাম অয়েল তেল প্রতিদিন তেল কিরকম লাগে? একবার একটু বেশি লাগতে পারে। ওটা এক সপ্তাহ মাল থাকলে এটা গন্ধ হয়ে যায়। এটা যে বাজার পরে যে সুজির ময়লাটা পরে না, মানে গুঁড়োটা, তখন তেলটা কালো হয়ে যায়। এটা তো টাকার কেনা তেল, ঠিক আছে, 1 কেজি তেলের দাম 180 টাকা ভাই। এটা কি ফেলাই দেওয়া সম্ভব আপনাকে? চিকিৎসকদের মতে দীর্ঘদিন এই তেল খেলে মানবদেহে বাসা বাঁধে ক্যান্সার সহ বিভিন্ন রোগের। আম গাছের একটা বিচি থেকে তৈরি হয়। এখানে মূলত থাকে 10% লিনোলিনিক অ্যাসিড থাকে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কি ক্ষতিকর? এখানে স্যাচুরেটেড ফ্যাট। এই ফ্যাটি লিভারের কারণ কিন্তু এই খোলা তেল, এই পাম অয়েল, এটা হার্টের ক্ষতি করে। অল্প বয়সেই ইসকেমিক হার্ট ডিজিজ করে। বিশেষজ্ঞদের দাবি, অদৃশ্য শক্তির দাপটে বন্ধ হচ্ছে না খোলা তেলের ব্যবসা।
তাই সরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে বাজার মনিটরিংয়ের পরামর্শ দেন তিনি। আমাদের ব্যবসায়ীরা আমরা দেখেছি সিন্ডিকেট করে, মানে দাম বাড়ানো থেকে শুরু করে ভেজাল জিনিস চালানো থেকে শুরু করে এমন কোনো হীন কর্ম নেই তারা করে না। তারা প্রভাবশালী হওয়ার ফলে এবং এনাদের বুদ্ধি কম থাকার ফলে সহজেই তারা প্রভাবিত করে ওই আইনটাকে পাল্টিয়ে নেয়, যে তারা নানা কিছু দেখায় যে এটা প্যাকেটে বিক্রি করলে দাম বেশি পড়ে যায়, প্যাকেটের দাম লাগে, এটা প্যাকেটজাত করার সবার কাছে সেই সক্ষমতা নেই, সুতরাং এটা খোলা তেল কিছু দিতেই হবে। এই কিছু দিতে যেয়ে দেখা যায় যে বেশিরভাগই খোলা তেল, এবং খোলা তেল হলে এগুলোতে ভেজাল মেশানোটা সহজ। বাজারে খোলা তেল বন্ধের নির্দেশ থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার সুযোগে তা আলোর মুখ দেখছে না। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। 5 বছরেও সরকারি আবাসনের ঘর বুঝে পাননি কুড়িগ্রামের অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা। এর মধ্যে কয়েকটি নির্মাণ কাজ 90% শেষ হলেও বাকিগুলো আটকে যায় শুরু না হতেই। অথচ ঘর প্রতি 14,81,000 টাকা করে 122টির বিল তুলে নিয়ে গেছে ঠিকাদাররা। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইফতেশামুল গনি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের উত্তর ছাটগোপালপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ 2021-22 অর্থ বছরে বরাদ্দ পান বীর নিবাসের একতলা বাড়ি। অথচ দরজা জানালা ও বিদ্যুৎ সংযোগ সহ অনেক কাজ বাকি রেখেই ঠিকাদার লাপাত্তা। 21-22 ও 22-23 অর্থ বছরে এমন মোট 122টি ঘরের কাজ দেওয়া হয় 9 ঠিকাদারকে। এর মধ্যে 64টি ঘরের 10 ভাগ এবং বাকিগুলোর কাজ আংশিক শুরু করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিল তুলে নেয় তারা। এরপর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে চলে যায় আড়ালে। একদিন করে তো 7 দিন নাই, কাজ করাই পড়ে আছে। 5 বছর ধরে কাজে যে এরকম পড়ে রয়েছে, এদের আমার স্বামী জানেও না, কিছুই না, ওরা বিল কেমন করে চুরি করে বিল তুলে নিছে। ঘরের কোনো জ্বালানা জর্দা হয় না, গাঁথনি পর্যন্ত শেষ। এর মধ্যে কোনো অগ্রগতি নেই, এর মধ্যে দুর্নীতি করছে। তারপরে আমি অভিযোগ করছি ইউনিয়নের কাছে, ডিসির কাছে, তারপর ঢাকা মন্ত্রণালয়ে, কোনো রিঅ্যাকশনই হচ্ছে না। গ্রিল, তারপরে এই যে ওয়ারিং, তারপর প্লাস্টার, এগুলো সব নিম্নমানের কাজই আছে। ঠিকাদারদের অসহযোগিতায় নিরুপায় প্রশাসনও। এরা অনেক দূরে দূরে বাড়ি, ঠিকাদাররা ঠিকমতো আসতে চায় না, তাদেরকে বিভিন্নভাবে কল করে। আমি গত বোধহয় 1 বছরে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, অন্যান্য উপকারভোগী সহ প্রায় 6টা মিটিং করেছি এবং ওপেন মিটিং করেছি। প্রত্যেককে ডেকে ডেকে শুনানি করেছি, সেই লিস্টের হাজিরাও আছে আমার কাছে। রাজনৈতিক প্রভাবে ঠিকাদারদের অসততায় ভেস্তে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই মহৎ উদ্যোগ। এই অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা। ইফতেশামুল গনি, RTV। সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন দিয়ে জনগণের পছন্দের সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বার্ষিক গবেষণা পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের যে সময় ঘোষিত হয়েছে সে সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার, যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে। রাজধানীর বসুন্ধরা এলাকার সিক্রেট রেসিপির ফ্ল্যাগশিপ আউটলেটে অনুষ্ঠিত হলো অল ইটালিয়া কুকিং শো পাওয়ার্ড বাই হাইসেন্স। রান্নার স্বাদ ও গতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে ইভেন্টে হাইসেন্স প্রদর্শন করে নতুন স্মার্ট সোলো গ্রিল ও কনভেনশন ওভেন। অনুষ্ঠানে বক্তব্য দেন হাইসেন্স দক্ষিণ এশিয়ার সেলস ডিরেক্টর টেরি লিওং, অল ইটালিয়ার প্রতিনিধি সোফিয়া বাতিস্তিনি ও ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসিম দায়ান। কুকিং শোতে ডেমো উপস্থাপন করেন শেফ তানিয়া শারমিন, শেহনাজ ইসলাম, কাকুলি কলি ও নারী উদ্যোক্তা জেরিন হান্নান। ভবিষ্যতে আরও কাস্টমার ইনভলভড কুকিং ও প্রোডাক্ট ডেমো ইভেন্ট আয়োজনের কথা জানায় ফেয়ার গ্রুপ ও হাইসেন্স কর্তৃপক্ষ।
রাজধানী ধানমন্ডিতে থানা ছাত্র দলের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সকালে এর শুভ উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এ সময় বিএনপির এই নেতা বলেন, ছাত্রদল যুবদল সবসময় সমাজের উন্নয়নমূলক কাজে সামনের সারিতে থাকে। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে দূরে সরিয়ে রাখতে এবং দর্শকদের বিনোদন দিতে এই আয়োজন অত্যন্ত ভালো উদ্যোগ। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।